ইয়ঞ্জনের কোলে মাথা রেখে শুয়ে আছে ভি। খাটে হেলান দিয়ে বসে আছে ইয়ঞ্জন। জাংকুক যাওয়ার পর থেকে ইয়ঞ্জনকে নিয়ে ভি নিজের বাসায় থাকে। সর্দার বাড়িতে থাকার জন্য সবাই অনেক অনুরোধ করেছিল, কিন্তু ইয়ঞ্জন নিজের আত্মসম্মানের কথা চিন্তা করে থাকেনি। তার ভাষ্যমতে, যে বাড়িটা এখন আমার মেয়ের শ্বশুরবাড়ি, যে বাড়িতে আমার পরিচয় নিঃশেষ হয়ে গেছে, সেই বাড়িতে থাকার কোনো মানে নেই। আমি আমার মেয়ের কষ্টে গড়া বাড়িতেই থাকবো। অগত্যা কেউ কথা বাড়ালো না। এই 1 মাস ইয়ঞ্জন ভিকে নিয়ে একসাথে সময় কাটিয়েছে। কাল জাংকুক আসবে। এছাড়া আয়ুকে দেখতে জংসুকের দাদা দাদি আসবে। তাই ভি সর্দার বাড়িতে চলে যাবে। ইয়ঞ্জন হাঁটুর ওপর হাত রেখে তার ওপর মাথা রাখা। এই অবস্থায় ভি বলে, কাল মন্ত্রীমশাই আসবে, আর তারপর তোমার সাথে এভাবে থাকতে পারবো না। তুমি কি একা একা থাকতে পারবে মা? ভির মাথায় হাত বোলাতে বোলাতে ইয়ঞ্জন বলে, কেন পারবো না? একটা না একটা সময় তো আমাদের একাই থাকতে হবে। আজ না হয় কাল একা থাকার জন্য নিজেকে অভ্যস্ত করা উচিত। তুই নিজেও তো একা ছিলি। না মা, আমি একা ছিলাম না। আমার সাথে রোজ ছিল, তোমার মতো করে আমায় ঢাল হয়েছিল। কিন্তু আফসোস, ছেলের প্রতারণার শিকার হলো। এমন সন্তান না জন্মানো ভালো, যে তার মাকে খুন করে। ইয়ঞ্জনের চোখের সামনে রোজের মুখটা ভেসে উঠল। কখনো ভুলতে পারবে না রোজকে। রোজ ছিল বলে ভি আজ নিজেকে সামলে নিতে পেরেছে। ইয়ঞ্জনের মতো করে ভির সাথে ছিল রোজ। একসাথে 3 জনকে সামলানো কম কিছু না। কিছু একটা ভেবে ভি বলে, আচ্ছা মা, ওই দিন রাতে তুমি সর্দার বাড়িতে কেন গিয়েছিলে? মানে তুমি তো বলেছিলে আমাদের শত্রুদের আগে শাস্তি দিয়ে তারপর ওই সিক্রেট রুমে যাবে, কারণ ওই রুমের কথা কেউ জানে না। ফর্মুলা ওই রুমটাতেই সেভ। তাহলে আমাদের কাউকে না জানিয়ে কেন গিয়েছিলে তুমি? ইয়ঞ্জনের মনে পড়ে গেল পুরনো কথা। বলতে থাকেন সেদিনের ঘটনাগুলো। তুই ঢাকায় আসার পর জাংকুক আসে। ঠিক তার কয়েক মাস পর জাংকুক চলে যায় সিলেটে। বড় ভাই মানে আরেম ভাই আমার কাছ থেকে তোর খোঁজ নিতেন। জাংকুক আর তোর বিয়ের নিয়ে কথা বলি আমরা। জাংকুক গ্র্যাজুয়েশন করছে, আর তোর 18 বছর পা দিলে তোর বিয়ে দেব। কিন্তু এর মধ্যে জাংকুকের ইচ্ছে ছিল দেশের সেবা করাটা, মানে মন্ত্রী হবে। আইডল হিসেবে নিজের নানাকে দেখেছিল, কিন্তু চলাফেরার ধাঁচ ছিল তোদের দাদুর মতো। যেহেতু তখন দেশে এসে রাজনীতিতে যুক্ত হয়ে পড়ে, তাই ওকে বেশি প্রেশার দিতে চায়নি। আমি বড় ভাইকে বলেছিলাম যে আগে জাংকুক ওর সব ঝামেলা শেষ করুক, তারপর বিয়ের কথা উঠবে। জাংকুক তো তোকে দেখার জন্য উতলা হয়ে থাকতো। প্রায় তোর জন্য আমাদের শিবচরে আসতো। এদিকে আমি আর তুই মিলে ঢাকায় একটা কোম্পানির ওপেন করার চেষ্টায় থাকি। এভাবে চলতে থাকে। কোম্পানি ওপেনিংয়ের অর্ধেক কাজ হয়। একদিন আমার কাছে অচেনা নাম্বার থেকে কল আসে। আমি রিসিভ করতে ওপাশ থেকে বলে, সিক্রেট রুমের খোঁজ জেনি পেয়ে গেছে। কলটা আসে জিনের ফোন থেকে। আমি ভেবেছিলাম জিন বলেছিল কথাগুলো। কয়েক বছর হয়ে যায় ওর ভয়েস শুনিনি, তাই চিনতেও পারিনি যে ওটা জেনি ছিল। আমি ছুটে যাই ওই বাসায়। জেনির ব্যাপারে আমি তখনও কিছু জানতাম না। আমি জানতাম ও এসবের ভিতরে নেই। হয়তো পরে সব জেনে আমাকে খোঁজ দিয়েছে, কারণ আমার সাথে অল্প অল্প কথা হতো। জিন প্রায় চুপ থাকতো। ব্যাপারটা কেমন যেন লাগতো আমার কাছে। কল দিয়ে চুপ থেকে আবার কল কাটা, আমি কিছুই বুঝতাম না। ওই বাড়িতে আমি বউ হয়ে যাওয়ার পর একবার বলেছিল, এই সংসারে এসেছো ভালো কথা, বুঝে শুনে পদক্ষেপ রাখো। এখানে কুকুর শিয়ালের হামলা আছে। আমি না ওর ওই কথাগুলোকে বুঝে উঠতে পারতাম না। প্রায় অন্যমনস্ক থাকতো ও। জাংকুকে তেমন দেখতো না। মা ছাড়া জাংকুকে দেখলেও মায়া লাগতো, তাই আমি ওর সাথে বেশি থাকতাম। তখনও জিন আমাকে বলতো, নিজের লোকেদের দিকে নজর দাও। আমি ভাবতাম ও হিংসা করছে, তাই এমন বলে। সর্দার বাড়ি থেকে আসার পর একদিন আমাকে কল দিয়ে অনেক কান্না করে, কিন্তু কিছু বলতে পারে না, শুধু কান্না করে। আমি তখনও বুঝিনি কিছু। ওইদিকে ইয়নোর কথা জানার পর ওর বাবা মাকে সাহায্য করতে থাকি। তখন জিন আমাকে একটা SMS দেয়। লেখা থাকে, যা করবে সাবধানে। কিছু ভিডিও আর ছবি দিচ্ছি, এগুলো তাড়াতাড়ি নিজের কাছে সেভ করে রাখো। আমি ডিলিট করে দিব। আর হ্যাঁ, আমাকে কল করে কিছু জিজ্ঞাসা করবে না। এই বাড়ির চারপাশে সবার কান পাতা থাকে। আমি কোনো কিছুতেই বলতে পারবো না। আমি নিজেও হাত পা বাঁধা আছি। জিনের মেসেজের বানান অনেক ভুল, বোঝা যায় দ্রুত লিখেছে। আমি তখন বুঝতে পারলাম জিন নিজেও এসবের মধ্যে ফেসে আছে। নাহলে এভাবে নিজে থেকে কেন বলল? ওই প্রমাণ পেয়ে আমি পুলিশ নিয়ে ডাক্তারদের ধরিয়ে দিই। এই ভুলের জন্য তখন অ্যালার্ট হয়ে যায় জেনি। সব কিছু না জানলেও শত্রু দমন করতে হবে এটা বুঝে যায়। তাই তখন
শেষ করে দেয় জংসুক আর ইয়নোর বাবা মাকে। সেদিন যখন সবাই লাশ নিয়ে কান্নাকাটি করে, জিন আমাকে মেসেজ দিয়ে বলে, প্রমাণগুলো তোমাকে দিয়েছিলাম যাতে তুমি ইয়নোকে নিয়ে যেতে পারো। তুমি এই ভুলটা না করলেও পারতে। এরকম যদি সব কিছু কাছে পাওয়া যেত তাহলে আমি আজ চুপ থাকতাম না। এরা অনেক ধূর্ত, এদের দমন করা সহজ না। আমরা যাই করব এরা তার থেকেও কয়েক কদম এগিয়ে। দয়া করে এখন আর কিছু করো না, আমি শেষ হয়ে যাব। জিনের মেসেজ দেখে আমি সিদ্ধান্ত নিই ওদের মতো করেই আড়ালে ওদের শেষ করতে হবে। তাই জংসুককে পাঠিয়ে দিলাম ওর দাদা দাদির কাছে, আর আমরাও চুপ থাকলাম। যেহেতু ওই বাড়িতে কোনো কথা আড়াল থাকে না, সব জেনে যায় হিডেন ক্যামেরার জন্য, তাই আমিও চুপ হয়ে যাই। কিন্তু জেনির পিছনে লোক রাখি। ধীরে ধীরে জেনির ব্যবসার লস হয়। এই যেমন নারী পাচারগুলো পাচার করতে পারে না, তার আগে পুলিশ হাজির হয়। ড্রাগস সাপ্লাই করার আগে পুলিশ খবর পেয়ে যায়। তাই তখন জেনি ওর এই কাজগুলো বন্ধ করে দেয়। খোঁজ করতে থাকে আমাকে। সেদিন জেনির ফোন দিয়ে আমাকে কল দিয়েছিল, কারণ জেনি জেনে যায় জিন আমাকে অ্যালার্ট করেছে। জেনির ফোনে সব ডিলিট হলেও আমার দেওয়া শেষ মেসেজটি জেনি দেখে ফেলে, কারণ আমি মেসেজ করার সাথে সাথে জেনি ফোন নিয়ে দেখে ফেলে, যার ফলে জিন বিপদে পড়ে যায়। জেনি আমাকে ফেক কল দেয়। আমিও ছুটে যাই ওই রাতে ওই বাড়িতে। যে যখনই আমি ওই রুমের দিকে যাব, আমার হাত ধরে টান দেয় জিন। আমি অবাক হয়ে যাই। এক এক করে আমাকে সব কিছু খুলে বলে জিন। সাথে এটাও বলে নামজুন মারা যাওয়ার আগে আমাকে একটা চিঠি দিয়ে যায়, যেটা আমার বাবার বাসায় পৌঁছায়। সেই চিঠি লিমিনহো পেয়ে যায়। ওখানে নামজুন লিখেছিল, সোকজিন এই ফর্মুলা জাঙ্কুকের দাদুর কাছে রেখেছে। যে লকারে রাখা আছে ওটা পাসওয়ার্ড জাঙ্কুকের দাদু জানে, কারণ সোকজিনের মৃত্যুর দিন সোকজিন ওটা ওর শ্বশুরের কাছে দিয়ে বাইরে যায়, আর সোকজিনের গাড়ি ব্লাস্ট হয়ে যায়, যেটা লিমিনহো করিয়েছে। জাঙ্কুকের দাদু ওটা নিজের সিক্রেট রুমে রেখেছে। এই রুম কোথায় অবস্থিত আমি জানি না। আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না। আমার বাবা মাকে ওই লিমিনহো শেষ করে দিয়েছে। আমি তোমার বোনের সাথে কোনো বাজে সম্পর্কে ছিলাম না। বিশ্বাস করো তোমাদের রূপ একই হলেও আমার মন সব সময় তোমাকে চেয়েছে। তোমার ভিতরের চঞ্চলতা আমাকে উন্মাদ করে দিত। ইচ্ছা ছিল এই ফর্মুলা দেশের কৃষকদের হাতে পৌঁছে দিয়ে তোমাকে নিয়ে সুখের রাজ্যে পাড়ি দিব। দেশের মানুষ ফ্রেশ খাবার খেয়ে রোগমুক্ত থাকবে। এটা মনে হয় পূরণ হবে না। সাথে তোমাকেও নিয়ে আমার সংসার করা হলো না। তুমি আমার জীবনে ফিরে আসো বা না আসো, এই ফর্মুলা বাজে লোকদের থেকে বাঁচিয়ে রেখো। আমাদের দেশের খাদ্যের মধ্যে এখন এত ভেজাল যে দেশের লোক এখন বিভিন্ন রোগে ভুগছে। আমি একজন কৃষি বৈজ্ঞানিক হিসেবে এই দেশের সুরক্ষা চাই। বিদেশে এটা বিক্রি করে দেশের ক্ষতি করতে চাই না। অন্তত নিজের স্বপ্নকে বিসর্জন দিতে পারবো না। কেউ যেন ফর্মুলার অসৎ ব্যবহার করতে না পারে, এটা দেখো। এই চিঠি লিমিনহো বাংলাদেশে এসে দেখতে পায়। বছর কয়েক পর দেশে এসে ঘুরে যেত। কিন্তু যখন লিমিনহো জেনে যায়, কারণ বাবা মানে জাঙ্কুকের দাদু ফোন লিমিনহোর কাছে ছিল, আমিও জানতাম না বাবা কাকে কল করে সব বলেছে। লিমিনহো সন্দেহের বশে আবার যায় বাবার কাছে, তখন শুনে নেয় শেষের কথা। তারপর লিমিনহো কিছু বলার আগে বাবা মারা যায়। ওই ফোনটা সূত্র হিসেবে রেখে দেয়। বাবার লাস্ট কল নাম্বার আর আমার ফোনের মেসেজে তোমার নাম্বার একই। এটা দেখে জেনি আর লিমিনহো বুঝে যায় তুমি সব জানো। ওই দিন থেকে প্ল্যান করে তোমাকে খোঁজ করার। আমার সাথেও কুকিকে আর দেখা করতে দেয় না। যা একটু ভিডিও কলে কুকির পিছন পাশ বা ওর অস্তিত্ব দেখতাম, তাও বন্ধ হয়ে যায়। জাঙ্কুক এসেছে বলে জেনি সাবধানে চলেছে ওই কয়েকদিন, আর আমার ফোন ওর কাছে ছিল। তাই আজকে তোমাকে ও ফেক কল দিয়েছে, তুমি পালিয়ে যাও। এই রুমে খোঁজ ওরা পেলেও পাসওয়ার্ড তুমি না বলা অবধি ওরা ফর্মুলা পাবে না। তুমি পালাও বোন, তোমার থেকে নিয়ে দূরে থাকো, তুমি পালাও। জেনির কথা শেষ হতে না হতেই আমার চোখ যায় জেনির দরজার দিকে। সেখানে আমি জেনির অবয়ব দেখেছিলাম। কিছু মাথায় আসেনি আমার। আমাকে যাতে পাসওয়ার্ড নিয়ে বেশি কিছু না বলে, তাই আমি বলি আমি তো পাসওয়ার্ড জানি না। ওই দিন তের সাথে তের দাদু কথা বলেছিল, পাসওয়ার্ড আমি না তে জানে। আমি তখন এগুলো বলেছিলাম কারণ তোর নাম এখন ভি, তোকে ওরা খুঁজে পাবে না, তাই আমি তোর নামে সব বলে দিই। আর তুই তো শিবচরে যাবি না, ওরা আমাদের ফ্যাক্টরির খোঁজ পাবে না, কারণ আমার ফ্যাক্টরির নাম পাল্টানো হয় যেটা তোর নামে। তাই কেউ সন্দেহ করতে পারবে না যে ভি আসল তে। জেনি তখন হামলা করলো আমাকে মেরে ফেলার জন্য। আমি তখন ওখান থেকে পালিয়ে যাই। সুযোগটা আমাকে
জিন করে দেয়। ও জেনির সামনে এসে বাধা দিতে থাকে, তখন আমার পিছন থেকে শ্যুট করে দেয় জেনি। দ্বিতীয়বার শ্যুট করতে যাবে, জেনির হাত ধরে বাধা দেয় জিন। ওই সুযোগে আমি পালিয়ে আসি, তোকে কল করে কিছু কথা বলি, কিন্তু আমার পায়ের গতি কমে আসে, তাই স্পষ্ট কিছু বলতে পারি না। তোর সাথে কথা বলতে বলতে আমার সামনে আঘাত অনুভব করি। পিছনে তাকিয়ে দেখি জেনি আর ওর লোকজন বাবাকে মেরে ওরা বাবার ফোন কালেক্ট করে শত্রু ধরার সূত্র পেয়েছে। আমি এই ভুল করতে চাই না, তাই আমি সাথে সাথে ফোনটা দূরে ছুঁড়ে মারি, যাতে ওদের নাগালে না আসে। ওরা ফোনটা পেলে জেনে যেত যে তুই তে। আজ সব কিছু দমন হয়েছে, তাই না মা? হ্যাঁ, কিন্তু আমাদের শত্রু দমন হলেও পৃথিবীতে এমন অনেক নিকৃষ্ট ব্যক্তি আছে যাদের দ্বারা অন্যরা বিপদে আছে। আমার হাতে যদি এমন ক্ষমতা থাকতো যে ওই নিকৃষ্ট লোকদের ধরে মেরে ফেলবো, আমি সত্যি তাই করতাম। তুই তো তাই করিস। আমি কোমায় থাকলে কি হবে? তোর সব কথা শুনতাম। আমার মেয়ে যে কিনা ছিল সহজ সরল, সে যে এতগুলো অন্যায়ের বিচার করে, এটা ভেবেই আমি অবাক লাগে। যাদের হাতে আইন কেনা থাকে তাদেরকে এভাবেই দমন করতে হয় মা। ইয়ঞ্জন ভীর আদর করতে করতে বলেন, আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, বিয়ে হয়েছে তার। এখন আমি নানু ডাক শুনতে চাই। হ্যাঁ, শুনবে তো। আমাদের জিমিনের ছেলে বড় হোক, তোমাকে নানু ডাকবে। আমার সামনে বোকা সাজা হচ্ছে না? তুমি খুব ভালো করে বুঝতে পারছো আমি কি বলছি। তোমার স্বামীও তো তাই চাই। বি আলতো হেসে বলে, তোমাদের ইচ্ছাটাও যদি পূরণ হয় কেমন হবে মা? আমি তো অনেক খুশি হব। আমার জিমিন মা তো ছেলের জন্ম দিয়েছে, এখন ভীমা কি জন্ম দিবে দেখার বাকি। তোমাদের পরিপূর্ণ সংসার দেখতে পেলে আমি খুশি। ইয়ঞ্জনের হাত ধরে ভি নিজের পেটের ওপর রেখে বলে, এখানে তোমার নাতি বা নাতনি আছে মা। খুশি হয় ইয়ঞ্জন। বলেন, তুই আগে বলিসনি কেন? ভেবেছিলাম মন্ত্রীমশাই আসলে জানাবো। ও তো কাল আসবে, ওকে সারপ্রাইজ দিব, কিন্তু তোমার থেকে লুকিয়ে রাখতে ইচ্ছে করছে না। ইয়ঞ্জন তাড়াতাড়ি দৌড়ে গেল রান্নাঘরে। যেতে যেতে বলে, আমি এই রাতেই পায়েস রান্না করব। আমার মেয়ের আজ শুভ দিন, মিষ্টি না খেলে হয় নাকি? ভি হেসে দেয়। ঠিক তখন ভির ফোনে মেসেজ করে জাংকুক, মায়াবতী, আমার বক্ষের শূন্যতা পূরণ করতে আমি আসছি। ভি কিছু ইমোজি দিল। জাংকুক আবার লিখেছে, এবার আমি বাবা ডাক শুনেই ছাড়বো, না হলে জনগণ বলবে মন্ত্রী বাচ্চা দিতে অক্ষম। ওরা তো জানে না মন্ত্রীর বউ মন্ত্রীকে বাবা ডাক শোনানোর থেকে বহিষ্কার করেছে। এবার নিজের অধিকার আদায় করেই ছাড়বো। আমি বাবা হওয়ার অধিকার রাখি, আমার বাচ্চা চাই। আপনি পাগল হয়ে গেছেন মন্ত্রীমশাই। এই মন্ত্রী জিয়ন জাংকুকের একটাই স্লোগান, বাচ্চা চাই, বাচ্চা চাই। বাচ্চা ছাড়া মায়াবতীর উপায় নাই, উপায় নাই। ভি হাসতে থাকে, পেটে হাত রেখে বলে, তোমার বাবা কাল আসবে, সারপ্রাইজ দিব দুজনে মিলে। তারপর জাংকুকের মেসেজ দিল, তাড়াতাড়ি আসবেন মন্ত্রীমশাই, কাল আয়ুকে দেখতে আসবে। জংসুকের দাদি আংটি পরিয়ে যাবে। নতুন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ইয়নো আর জংসুক, চোখ তাদের বাড়িটির দিকে। পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে একসাথে দুই ভাই। ইয়নো বাড়িটির দিকে চোখ রেখেই বলে, বাবা মা বেঁচে থাকলে আজ আমরাও একসাথে পুরো পরিবার তোমার বউ দেখতে যেতাম, আর সেটা এই বাড়ি থেকেই, তাই না ভাই? বাবা মায়ের চেহারা ভেসে আসতেই বুকের ভিতর মুসুর দিয়ে উঠল জংসুকের। এক আঙ্গুল উঁচু করে ইয়নোককে দেখিয়ে বলে, ওই কোনাটায় একটা ঘর ছিল, ওখানে বাবা মা থাকতো। আমি যখন স্কুলে যেতাম, মা ওই জ্বালানা দিয়ে আমাকে দুই হাত নাড়িয়ে বিদায় দিত। আমি আর বাবা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে হাসি মুখে মাকে টাটা বলে গাড়িতে উঠতাম। তুমি তো তাও বাবা মার থেকে কিছু মুহূর্ত পেয়েছো। আমি আমার পুরো ছোটবেলাটা হারালাম, না পেলাম আপন বাবা মায়ের আদর ভালোবাসা, আর না পেলাম পালিত বাবা মায়ের ভালোবাসা। ইয়নোর দিকে তাকিয়ে জংসুক বলে, মা তোর জন্য অনেক ছোটাছুটি করেছে ভাই, শেষমেশ নিজের জীবনটাই তো দিয়ে দিতে হলো তার ছোট্ট ছেলেকে পেতে। চোখ বেয়ে পানি পড়ল ইয়নোর। নিজের হাতে পানি মুছে বলে, চলো ভাবিকে দেখতে যেতে হবে তো, তোমার প্রিয়সীকে পাওয়া তো এখনো বাকি। মৃদু হেসে জংসুক বলে, দাদা দাদি আসুক আগে। বলতে না বলতেই জংসুক আর ইয়নোর দাদা দাদি এসেছে। একসাথে দুই নাতনিকে জড়িয়ে ধরেন তারা। তারপর গাড়িতে উঠে রওনা দেয় সর্দার বাড়ির দিকে। আয়নার সামনে বসে নিজেকে দেখে লজ্জাবতী হয়ে আছে আয়ু। পাশেই দাঁড়িয়ে আছে সুজি আর লিসা। জিমিন বিছানায় বসে ওর ছেলে ইয়নমিনকে নিয়ে। ভি তার সাথে খেলছে। আয়ু মাথা টোকা দিয়ে সুজি বলে, এত লজ্জা পেলে মাথা নিচু করে আসিস কেন? আমরা বোনেরাই তো আছি এখানে। লিসা দুষ্টমি করে বলে, বুঝতে পারছিস না,
এগুলো আসলে ঢং করছে। ওনার মনে তো প্রথম দিনেই লাড্ডু ফুটেছিল, শুধু অবুঝের মতো ভান করেছিল। আয়ু চোখ রাঙিয়ে বলে, একটু বেশি বলছিস না তুই? লিসা দ্বিগুণ তেজ দেখিয়ে বলে, আমি বেশি বলছি তাই না? তোর তো গাইনোলজি হওয়ার ইচ্ছা ছিল, তুই অর্থোপেডিক নিয়ে পড়ছিস কেন বল? আমার ভাগ্যে ছিল তাই আমি এইসব সাবজেক্ট নিয়েছি, এটার মানে তো অন্য কিছু না। ইয়নমিনের ছোট ছোট আঙুল খুঁড়ছিল ভি। মাত্র 4 দিন আগেই ইয়নমিন এই পৃথিবীতে এসেছে। সুগার ছেলের নাম ইয়নমিন দিয়েছে। এটা সুগার ইচ্ছাতেই হয়েছে। এই ছোট্ট ইয়নমিনের নরম তুলতুলে লাল বর্ণের হাত ধরে ভি স্লান হেসে বলে, তোমার ভাগ্যটা তো তুমি নিজেই গড়ে নিয়েছো আয়ু। ঠিক যেমন আমি আমার মন্ত্রীমশাইকে পেয়েছি। উদ্দেশ্য না থাকলে তো সফলতা আসে না। ভাবির কথাতে মুখ থেকে কিছু বের হচ্ছে না আয়ুর। লিসা চশমা ঠিক করে ইশারা করে বলে, এখন কি বলবি? গুরুজন কিছু বলেছে বলে চুপ থাকবি তাই না? চোখ ছোট ছোট করে লজ্জা মাখা হাসি দিয়ে আয়ু বলে, এমন ভাবে বলছিস যেন যে তোর সময় আসবে না, আমার পরে তোর টান, মনে রাখিস এটা। ভুরু কুচকে লিসা বলে, আমার এমন কেউ নেই যে আমার টান আসবে। বাবা বলেছিল তো অনেক আগেই যে আমাকে পড়াশোনা করাবে। যেদিন কাউকে ভালো লাগবে সেদিন কথা ভিন্ন। ভি তাকালো লিসার দিকে। লিসাকে উদ্দেশ্য করে বলে, কিন্তু তুমিও তো ভালোবাসো। ভি আরও কিছু বলতে যাবে তার আগে লিসা বলে ওঠে, না ভাবি, ওটা মোহ ছিল। ভালোবাসা মনে করে আমি আমার ক্যারিয়ার হারাতে চাই না। তুই এভাবে কেন বলছিস লিসা? সব তো পাল্টে গেছে। ইউনো ভাই। আয়ুকে আর কথা বলতে না দিয়ে লিসা বলে, ওনার নামটাও শুনতে চায় না, নষ্ট পুরুষ একটা। আমাকে তো ঠকিয়েছে, পুরো পরিবারটাকে ঠকিয়েছে, প্রতারক নষ্ট পুরুষ। কথাগুলো বলতেই লিসার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। উল্টো দিকে ঘুরে লিসার চোখের পানি মুছে নেয়। ভি এসে আয়ুর কানে কানে বলে, ইউনোর পরিচয় বলনি তুমি? মাথা নাড়িয়ে দিয়ে লিসা বলে, কিভাবে কি বলবো বলো? সেই মেডিকেলে যাওয়া আসা, আবার জিমিন আপুকে নিয়ে ব্যস্ত হতে হয়। আর ম্যাডাম নিজেও তো কলেজে ভর্তি হয়ে ব্যস্ত হয়। উপন্যাস ছাড়া আমাকে কখনো সময় দেয়ও। ওর জন্য মার্কেটটাও আমাকেই করতে হয়। ওর তো খালি নিজের জন্য পছন্দ করে ওই উপন্যাসের বই কিনবে। আমি তো ভেবেছি তোমরা বলেছ। আমি আর সুজি তো নতুন করে ব্যবসার কাজে হাত লাগিয়েছিলাম। অন্যদিকে আমার ফ্যাশন হাউসের ব্যবসা তো আছেই। অবশ্য আমাদের ব্যস্ততায় যখন কিছু জানেনি, তাহলে আজকে লিসার জন্য সারপ্রাইজ থাকবে। উত্তেজিত হয়ে হাসি দিয়ে আয়ু বলে, একদম ঠিক বলেছ। আজ লিসা ওর নষ্ট পুরুষের আসল পরিচয় পেয়ে অনেক বড় সারপ্রাইজ পাবে। সবার আড্ডার মাঝে সুগা এসে বলে, বস এসেছে ম্যাম। গাড়ি মাত্র ঢুকলো সর্দার বাড়ির ভিতরে। জাঙ্কুক এসেছে শুনে শাড়ি পরা অবস্থায় দৌড় দেয় ভি। সিঁড়ির কাছে আসতেই দেখতে পেল ঘামে ভিজে আছে জাঙ্কুক। সাদা পাঞ্জাবি ঘামে একাকার। সিঁড়ির দিকে চোখ যেতেই জাঙ্কুক তার হাত দুই দিকে মেলিয়ে বলে, আমার পক্ষে তোমাকে স্বাগত মায়াবতী। শাড়ির কুচিগুলো একটু উঁচু করে এক এক করে সিঁড়ি পার করে জাঙ্কুকের কাছে পৌঁছায় ভি। এক লাফে ঝাপটে ধরে জাঙ্কুককে। জাঙ্কুকও ভিকে আঁকড়ে নেয় নিজের বাহুডোরে। জাঙ্কুকের কপাল বরাবর ভির উষ্ট। ভিড় চারপাশ তাকিয়ে দেখে কেউ নেই। এই সুযোগে নিজের মনের ইচ্ছেমতো ভালোবাসার পরশ দিতে থাকে জাঙ্কুকের ললাটে। শুধু তাই না, বেখেয়ালে জাঙ্কুকের নাকের কোণা এমনকি গালেও ভালোবাসার পরশ এঁকে দেয় ভি। কিছুক্ষণ এমন করে থেমে যায়। জাঙ্কুক এবার ভিকে নামিয়ে ভির মুখে দুই হাত রেখে বলে, আমি একমাত্র মন্ত্রী যে তার বউ দ্বারা অপহরণ হতে থাকে। অবশ্য আমি এটাতে নিজের গর্ববোধ করি। হেসে দেয় ভি। জোরে চিল্লিয়ে ডাকে সবাইকে। রান্নাঘরে কাজ করছে মেড। তাদেরকে তদরদারি করে ইয়নজুন আর জিন। ভি জোরে জোরে বলছে, মন্ত্রীমশাই এসেছে, তোমরা সবাই কোথায়? ভির কণ্ঠ পেয়ে একে একে সবাই বের হয়। একজন সার্ভেন্ট আসতেই ভি বলে, মন্ত্রীমশাইয়ের জন্য আমি যে শরবত করেছি ওটা নিয়ে আসো। সার্ভেন্ট মাথা নাড়িয়ে নিয়ে আসে শরবত। জিন এসে জড়িয়ে ধরে জাঙ্কুককে। সবার সাথে আলাপ করে জাঙ্কুক আসে আরএম সর্দারের কাছে। আরএম সর্দারকে জড়িয়ে জাঙ্কুক বলে, তোমাদের প্রত্যেকটা রোমান্টিক পিক আমি দেখেছি বাবা। অবাক হয় আরএম সর্দার। তিনি তো কোনো ছবি বা ভিডিও করেনি। এই ছেলেকে কে দিল ছবি? জাঙ্কুকের প্রশ্ন করে, কিভাবে? দুষ্ট হেসে জাঙ্কুক বলে, কি মনে করো তুমি আমাকে? আমি তোমার কেয়ারলেস ছেলে? না বাবা না, আমি দায়িত্বশীল একজন ছেলে। তাই তো তোমাদের পিছনে আলাদা লোক লাগিয়ে রেখেছিলাম। চোখ বড় বড় হয়ে যায় আরএম সর্দারের। জিন এসে কান ধরে টান দেয় জাঙ্কুকের। আরএম সর্দার জিনকে সাপোর্ট করে বলেন, আরো জোরে টান দাও কান।
আরো জোরে টান দাও কান। বাবা মায়ের হানিমুনে কেউ লোক লাগায়? জিন কান ছাড়তে জাঙ্কুক কানে হাত দিয়ে ডলতে থাকে, তারপর বলে, এমন ভাবে বলছো যেন আমি তোমাদের পার্সোনাল মুভমেন্ট দেখেছি। লাগামহীন হতে পারি কিন্তু বিবেকহীন না। চুপ করো বেয়াদব ছেলে। যে ছেলে লাগামহীন হয় সে বিবেকহীনের ওপর ছাড়া কম কিছু না। ধুর বাবা, তোমাদের সেফটির জন্য এত কিছু করলাম, আমাকেই করো দোষারোপ। এমনিতে তো বউ নিয়ে কখনো মধু চন্দ্রিমা করবে না। ছেলে হয়ে আমি যেটা করেছি তাতে তোমার গর্ববোধ করা উচিত। এমন ছেলে লাখে একটা। এই লাখ ছেলের একটা ছেলে আমাকে কেন দিল না খোদা? তোমার বংশের বাতি জ্বালাতে আমাকেই প্রয়োজন বাবা। বলেই দৌড়ে নিজের ঘরে চলে গেল জাঙ্কুক। আর এম সর্দার ঠিক নেই, এখনই হয়তো ঠাস করে বুড়ো ছেলের গাল লাল করে দিতে পারে। আর এম সর্দার কপাল চাপড়াতে চাপড়াতে বলেন, বিয়ের দুদিন আগেও ছেলে আমার ছিল অবুঝ বোকা, বউ পেয়ে ছেলে আমার হয়ে গেল পাকা। ফ্রেশ হয়ে জাঙ্কুক এসে বসলো হলরুমে। এই তো আর 5 মিনিট, তারপর জংসুক আর ইয়নো তার পরিবার নিয়ে আসবে। কল করে খোঁজ নিয়েছে জাঙ্কুক। ইয়নজুন এসে খোঁচা দিচ্ছে ভিকে। ভি মাথা নাড়িয়ে না করতে থাকে। জাঙ্কুক এটা লক্ষ্য করে বলে, আমার বউটা হঠাৎ লজ্জা পাচ্ছে কেন? কিছু হয়েছে? ভি এবার ইয়নজুনের দিকে তাকিয়ে বলে, তোমার এই লাগামহীন জামাইকে কিছু বলতে সাহস পায় না মা, জনসম্মুখে উল্টোপাল্টা বলে দেয়। চোখ ছোট ছোট করে জাঙ্কুক বলে, উচিত কথার মূল্য নেই। যাই হোক, বলো কি হয়েছে? ফির তার 2 হাত এক করে আঙুল ডলতে ডলতে বলে, এই বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে মন্ত্রীমশাই। জাঙ্কুক একবার করে সবার মুখের দিকে তাকালো। সবশেষে আর এম সর্দারকে আসতে দেখলো, পাশে হাসি খুশি জিনকেও। সোফা থেকে 1 লাফে উঠে দাঁড়ায় জাঙ্কুক। হকচকিয়ে তাকালো বাড়ির সবাই। আয়ু, লিসা, সুজি, জিমিন এরা এখনো ঘরে। হলরুমে ভি, জাঙ্কুক সহ বাকি বড়রা আছে। জাঙ্কুক আতঙ্কের সাথে বলে, সি বাবা, তোমাকে আমি দাদু বানাতে চেয়েছিলাম, তুমি আমাকে ভাই বানিয়ে দিলে। এই সমাজে আমি এখন মুখ দেখাবো কি করে? লোকে বলবে বাবা হওয়ার সময় যার সে হতে পারে নাই বাবা। বাবা যার হওয়ার কথা না সে হতে চলেছে আবারও বাবা। জাঙ্কুকের কথার কিছু বুঝতে পারলো না আর এম সর্দার। ভি বুঝতে পারলো ব্যাপারটা। ইয়নজুনকে ইশারা করে বলে, দেখেছো মা, এই কারণেই আমি তোমাদের সামনে ওকে কিছু বলতে চাইনি, বেটা লাগামহীন। ইয়নজুন এবার জাঙ্কুককে বলে, ওরে বাপ, তোর বাপ হতে যাচ্ছে না বাপ, তুই হবি বাপ। কি বিপদ! এই মন্ত্রী মশাইয়ের কথা শুনতে শুনতে পাগল হয়ে যাব। ইয়নজুন এবার জাঙ্কুককে বলে, ওরে বাপ, তোর বাপ হতে যাচ্ছে না বাপ, তুই হবি বাপ। এতবার বাপ বাপ শুনে একটু কনফিউজড জাঙ্কুক। কিছুক্ষণ মনোব্রত পালন করে আবারও লাফিয়ে বলে, মানে আপনার টাইম আগায়া আমিও এবার বাবা হব? লজ্জায় মাথা নিচু করলো ভি। জাঙ্কুক খুশিতে আর এম সর্দারকে জড়িয়ে ধরে, তারপর সার্ভেন্টদের বলে বাসায় আরো মিষ্টি আনতে। কিছু একটা ভাবতে জাঙ্কুক মনে পড়ে তার তো এখনো 1 মাসের দূরত্ব মোচন করতে পারেনি। মনের আবেগে বলে ফেলেছে, তাহলে বাথরুম বিলাসের কি হবে? জাঙ্কুকের কথার মাথা মুন্ডু বুঝতে পারলো না কেউ, কিন্তু ভি বুঝতে পারলো। ক্ষিপ্ত হয়ে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ঠোঁটটা বাচ্চাদের মতো করে তাকালো ভির দিকে। ভি হাতে থাকা ফোন নিয়ে মেসেজ করে জাঙ্কুককে, বাচ্চা আসতে চলেছে আমাদের, এখন তো একটু সংযত রাখো নিজেকে। বিয়ের পর বউকে নিয়ে না করতে পারলাম মধুচন্দ্রিমা, ঠিকভাবে হলো না বাথরুম বিলাস। এটা তো বিনা বাক্যে বজ্রপাতের মতো করে বাচ্চা হাজির হলো। এই তুমি না এতদিন বাচ্চা বাচ্চা করেছো, এখন বাচ্চার বাপ হতে যে খুশি হচ্ছ না কেন? বাচ্চা নিব বলেছি, কিন্তু প্রসেসিং এত ফাস্ট হয়ে যাবে বুঝতে পারিনি। আমি ছক্কা মারতে না মারতেই আমার বাচ্চা আমাকে আরেক ম্যাচ দেখিয়ে দিল। লাগামহীন মন্ত্রীমশাই। চারপাশে ঢাক ঢোল বাজাতে শুরু হলো। সবাই বুঝে গেল জংসুক আর ইয়নো এসেছে। যেহেতু সর্দার বাড়ির বিয়ের দেখাশোনার আয়োজন চলছে, তাই তাদেরকে জমজমাট ভাবে প্রস্তুতি নিতে হয়। গেটের সামনে কিছু লোক রেখে দেওয়া ছিল, যারা বরযাত্রী দেখলে ঢাক ঢোল বাজাতে থাকবে। জাঙ্কুক হাত দুটো উঁচু করে নাচতে নাচতে জোরে জোরে সুগা আর জেহবকে ডেকে বলে, সুগা বেবি চলো তাহলে। জেহব ভাই আসো, আমাদের ভাইরা ভাইকে ওয়েলকাম করতে হবে তো। সুগা আর জেহব চলে যায় জাঙ্কুকের সাথে। ঘরে বসে ঢোল বাজার শব্দ পেল মেয়েরা। লিসা বলে ওঠে, ওই দেখ বোন, তোর বর চলে এসেছে। আয়ু মনে মনে বলে, শুধু আমার বর না, তোর বড় এসেছে বোন, শুধু তোর সারপ্রাইজের অপেক্ষা।
গেট থেকে জংসুকদের ওয়েলকাম করে সর্দার বাড়ির সদস্য। জংকুক, সুগা, জিহব এখনো নাচতে থাকে। গাড়ি থেকে বের হয়ে ইয়নো সামিল হয় জাঙ্কুকের সাথে। সবাইকে এভাবে খুশিতে নাচতে দেখে আরএম সর্দার খুশি হন। শুধু কল্পনায় ভেসে আসে সবিন সর্দারের চেহারা। সবিন সর্দার কোনো ভুল না করলে আজ এই মহা খুশিতে নিজেও খুশি হতেন। বাবা হারানোর পর এক চাপা কষ্ট থাকে সবিন সর্দারের মনে। আজ ভাই মারা যাওয়াতে একই কষ্ট হচ্ছে তার। লিসা আর সুজি চলে এসেছে হলরুমে। আয়ুর কাছে জিমিন আছে। আয়ুকে ডাকলেই জিমিন তাকে নিচে নিয়ে আসবে। খুশিতে খুশিতে নিচে নামে লিসা আর বেসুজি। হলরুমে এসে বসেছে জংসুক, ইয়োনো আর তাদের দাদা দাদি। লিসা সুজি এসে সালাম দিল তাদের। তারপর জংসুকের পাশে তাকাতেই লিসার মুখটা মলিন হয়ে আসে। ঠোঁট দুটো ফাঁকা হয়ে যায় লিসার। হুঁশ ফিরে আসে ইয়োনোর চোখ টিপ দেওয়াতে। ক্ষিপ্ত হয়ে লিসা বলে, এই নষ্ট পুরুষ এখানে কি করছে? একটু জোরেই বলে লিসা। খুব করে হাত চেপে ধরে সুজি। দাদা দাদি কিছু মনে করতে পারে তাই। লিসা হাত ছাড়িয়ে বলে, আটকাচ্ছ কেন আমাকে? তোমার ভাই নষ্ট পুরুষ বলে আমি তাকে কিছু বলতে পারবো না? ওনাকে তো ভাইয়া বের করেও দিয়েছে, আবার কেন এসেছে? দাদা দাদি অবাক হয়ে তাকালো এদিক ওদিক। জংসুক ফিসফিস করে বলে, এটা লিসা, ইয়োনোর লিসা পাখি। বেটা সুক অভিনয় করতে করতে ওর সামনে হয়েছে নষ্ট পুরুষ, মানে লিসার মন ভেঙে দেওয়ার অভিনয় করেছিল তাই। বাকিটা বুঝে গেল দাদা দাদি। দাদি তখন দুষ্টুমি করে চোখ রাঙিয়ে বলে, তোমার তো দেখি অনেক সাহস মেয়ে, আমার নাতিকে তুমি অপমান করো। হ্যাঁ, আপনার নাতি একটা নষ্ট পুরুষ তাই। আর কিছু না বলে অবাক হয়ে যায় লিসা। আপনার নাতি মানে? আমি তো জংসুক ভাইকে কিছু বলিনি, ইয়োনো ভাইকে বলেছি। ওটাও আমার নাতি, আমার ছোট নাতি। গাল হা করে চশমাটা ঠিক করে লিসা। তারপর সবার দিকে তাকালো। সবাই হাসতে থাকে। ভি এসে সবকিছু খুলে বলে লিসাকে ইয়োনোর আসল পরিচয়, ইয়োনোর বর্তমান চাকরি সহ সাহায্যের কথাটাও বলে ভি। ইয়োনো তাকায় না লিসার দিকে, ওর চোখ ফ্লোরের দিকে। জাঙ্গুক এসে লিসার মাথায় হাত রেখে বলে, তোর কষ্ট আমরা সেদিনে উপলব্ধি করেও চুপ ছিলাম বোন। তোকে সত্যিটা বলিনি কারণ তোর মন এতটাই নরম যে যার প্রতি তোর ঘৃণা আসে তাকে সরাসরি দেখিয়ে দিতি। আসল সত্যটা জানলে আমাদের মতো শক্ত থেকে অভিনয় করে যেতে পারতি না, এতে ওরা অ্যালার্ট হয়ে যেত তাই। লিসার চোখ ভিজে এসেছে। ইয়োনোর দিকে তাকিয়ে আছে সে। চশমা চোখে চোখের পানি ফেলছে। অপুষ্ট সুরে বলে, ইয়োনো ভাইয়া। ইয়োনো এখনো তাকায়নি। লিসার এই আস্তের ডাকে তার কান অবধি পৌঁছায়নি। লিসা ধরে নিল ইয়োনো অভিমান করেছে। কষ্ট হলো লিসার। এতদিন করা বাজে ব্যবহারের সাথে হয়তো আজকের ব্যবহার ইয়োনোর মনে দাগ কেটে নিয়েছে। বড় লম্বা গাউন পরেছিল লিসা। পায়ের নিচে অবধি চলে যায় গাউনের ঘের। দুই হাত দিয়ে উঁচু করে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের ঘরের দিকে ছুটে দিল। লিসার এক এক পদক্ষেপ কর্ণপাত হলো ইয়োনোর। মাথা উঁচু করে দেখলো লিসাকে যেতে। কিছু না বলে চুপ করে আসে সে। জাংকুক এসে ইয়োনোর পিঠে চাপড় মেরে বলে, ভাই আমার তাড়াতাড়ি যাও হিসাব মেটাতে। যদি থাকো রাজি তবেই তোমার জন্য ডাকবো আমি কাজী। ইয়োনো সবার দিকে তাকালো। সবার সম্মতি পেয়ে লিসার ঘরের দিকে দিল দৌড়।